70 দশকের মোস্ট ওয়ান্টেড সিরিয়াল কিলার এবং সিরিয়াল ডাকাতির খাতায় যে নাম লিখিয়েছিল সে হলো কার্ল ভোজরাজ। মুম্বাইতে চারিপাশে যখন মাফিয়া আর ডনের ত্রাস চলছে, ঠিক তখনই কার্ল ভোজরাজ, যে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, সে পঞ্চমবারের মতো জেল থেকে পালিয়ে চলে আসে মুম্বাইতে। আর তখনই এই দুর্ধর্ষ খুনিকে ধরার দায়িত্ব এসে পড়ে সাধারণ এক ইন্সপেক্টর মধুকর ঝেন্ডের উপরে। বড় বড় দেশ আর এই দেশের বড় বড় অফিসাররা যেখানে কার্লকে ধরতে হিমশিম খাচ্ছে, সেখানে সাধারণ এক থানা ইন্সপেক্টর তাকে কি আদেও ধরতে পারবে, নাকি সবার সামনে কার্ল তার নাকানে চুবানি অবস্থা বানিয়ে ফেলবে? এমনই সাসপেন্স, অকল্পনীয় সব টুইস্ট, শ্বাসরুদ্ধকর এক অভিযান আর কমেডি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ইন্সপেক্টর ঝেন্ডে। আজকের গল্পের সিরিয়াল কিলারের নাম কার্ল ভোজরাজ হলেও আসল জীবনে কিন্তু সত্যি এই সিরিয়াল কিলারের অস্তিত্ব আছে, আর তার বিষয়ে বিস্তারিত আমি এই গল্পের শেষেই বলে দিব। সময়টা 1986 সালের। মুম্বাইতে তখন গলিতে গলিতে গুন্ডাদের রাজত্ব ছিল। তবে এই গুন্ডাদের আতঙ্কের একটাই নাম ছিল, আর তা হলো মুম্বাই পুলিশ। কারণ সে সময় মুম্বাই পুলিশ বেশ সাহসিকতার সাথে অনেকগুলো মিশন সাকসেস করে। আজকের গল্পটা তেমনই এক সাহসী অফিসারের, যেটা সত্যিকারের ঘটনার উপরে কেন্দ্র করে বানানো হয়েছে। তবে সত্য বলতে গেলে এই গল্প কোনো ফেরি টেল থেকে কোনো অংশেই কম না। এই যে সকাল সকাল দুধ নেওয়ার লাইনে যে দাঁড়িয়ে আছে, সেই হলো ইন্সপেক্টর ঝেন্ডে। ঝেন্ডেকে এখানে দেখে এলাকার এক বয়স্ক চাচা জিজ্ঞেস করে, তুমি আজ ঘরের কাজ করছো, কাহিনী কি? ঝেন্ডে বলে, ঘরের কমিশনারকে খুশি রাখাও তো জরুরি, তাই না? তখনই চাচা তার রেডিওতে শুনতে পায় ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সুইম স্যুট কিলার কার্ল তিহার জেল থেকে পালিয়ে গেছে। এই খবর শুনে ঝেন্ডে দ্রুত গতিতে তার বাসায় ফিরে আসে। ঝেন্ডের স্ত্রী নিমিতা স্বামীকে এত সকালে ইউনিফর্ম পরতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঝেন্ডে বের হতে হতে বলে, এখনই যেতে হবে, না হলে দেশের নাক কাটা যাবে। ঝেন্ডে যেতেই নিমিতা মন খারাপ করে মধুকর ঝেন্ডে ইন সাইনটা সরিয়ে আউট করে দেয়। কি আর করার, পুলিশের স্ত্রী হলে এভাবেই জীবন চলে। গল্প চলে আসে 16ই মার্চে তিহার জেলে 15 ঘন্টা আগে। কার্ল তার জন্মদিন পালনের নাম করে তিহার জেলে সবার জন্য পায়েস রান্না করে, আর সেই পায়েস খেয়ে কার্লের 4 বন্ধু বাদে বাকি কয়েদি থেকে শুরু করে জেলার পর্যন্ত সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। ব্যাস, এই সুযোগে কার্ল তার 4 সঙ্গীকে নিয়ে জেল থেকে পালায়। কার্ল বাদে এই 4 সঙ্গীর নাম হলো ডেভিড, ললিত, তোমার আর ত্যাগী। এই 4 জন বের হতেই লাল একটা গাড়ি দেখে। পাগল ললিত তো খুশিতে চিৎকার করতে থাকে। ড্রাইভিং সিটে কার্লের সদ্য পাতানো গার্লফ্রেন্ড বসা। কার্ল খুশিতে বন্দুক নিয়ে আকাশে গুলি ছুড়ে বলে, গুড বাই তিহার। অফিসার পাটিল এত সকাল সকাল ঝেন্ডেকে থানায় দেখে দৌড়ে আসলে ঝেন্ডে বলে, আজ জরুরি এক কল আসবে, সবাইকে রেডি করো। পাটিল সাবলীল ভাবে বলে, ফোন তো কবে থেকেই ডেড হয়ে আছে, তাহলে কল আসবে কিভাবে? ঝেন্ডে তো মাথা নষ্ট হওয়ার উপক্রম, তাই পাটিলকে বলে, জলদি 4 নম্বর ব্লকের দত্তের ভাই বাবুকে ধরে আনো, সে টেলিফোন লাইনে কাজ করে। স্যারের আদেশ শুনে পাটিল বাবুকে সোজা টয়লেট থেকে ধরে আনে। এটা কোনো কথা? বেচারা বাবু কোনো রকমে হাত পা দুমড়ে মুচড়ে লাইন ঠিক করতেই চলে আসে ঝেন্ডের সেই কাঙ্ক্ষিত কল। ঝেন্ডে প্রাণপণে ছুটে এসে কল রিসিভ করতেই ওপাশ থেকে ডিসিপি তাকে হেডকোয়ার্টারে ডাকে। কলটা কাটতেই ঝেন্ডের মুখে বিশাল এক হাসি ফুটে ওঠে, কারণ সে তো জানে কালকে খুঁজতে তাকেই লাগবে। আর ঝেন্ডের এত আত্মবিশ্বাসের কারণ একটু পরেই জানতে পারবেন। ঝেন্ডে ফিল্মের হিরোর মতো সানগ্লাস পরে হ্যাপি ভাবসাব নিয়ে সোজা চলে আসে পুলিশ হেডকোয়ার্টারে। ডিসিপি চন্দ্রকান্ত বলে, পেপারে ছাপা হয়েছে তুমি নাকি 15 বছর আগে কালকে গ্রেফতার করেছিলে, এটা কি সত্যি? গল্প চলে আসে 1971 সালে। ঝেন্ডে এক গুন্ডাকে তাড়া করছে। মেলাক্ষণ ইঁদুর বিড়ালের দৌড়ের পর গুন্ডাটা জালে পা রাখতেই ঝেন্ডে জাল ধরে জোরে এক টান দেয়, আর গুন্ডাটা উল্টে পড়ে। আর কোনো উপায় না পেয়ে সে ঝেন্ডের কাছে স্বীকার করে যে কার্ল নামের এক দাগি চোর আগারওয়াল নামের এক বড় ব্যবসায়ীর অফিসে ডাকাতি করার প্ল্যান করছে। কার্ল তার প্ল্যান মতো আগারওয়ালের অফিসে এসে তাকে বিবস্ত্র করে দাঁড় করিয়ে রাখে। কার্লের সঙ্গী তখন আগারওয়ালের লকার থেকে টাকার বান্ডিল তোলায় ব্যস্ত। কার্ল
টেবিলে বসতেই আগারওয়ালের টেবিলে শ্যানেলের পারফিউম দেখে আগারওয়ালের গায়ে স্প্রে করতেই বেচারা তো হাসতে হাসতে নাচতে থাকে। শয়তান কার্ল তার জামা আর প্যান্ট বাইরে ছুঁড়ে বের হয়, যেন আগারওয়াল লজ্জায় বের হতেই না পারে। কার্ল বাইরে এসে রিসেপশনে থাকা মেয়েটার সাথে ফ্লার্টিং শুরু করে দেয়। তখনই তার এক লোক বলে কাজ হয়ে গেছে। কার্ল টাকার ব্যাগটা নিয়ে বের হতেই যাবে, তখনই পেছন থেকে কে যেন কার্ল বলে ডাক দেয়। কার্ল বেশ শকড হয়ে পেছনে তাকিয়ে ঝেন্ডেকে দেখে বলে আমি কোনো কার্ল না। ঝেন্ডে হঠাৎই উঠে বলে আরে তুমিই তো সেই শয়তান কার্ল। কার্ল রেগে তার ব্যাগ দিয়ে ঝেন্ডেকে মারতে গেলেই ঝেন্ডে মাথা সরিয়ে পেছনের কাঁচ ভেঙে একটা লাল মোটা পুটলি দিয়ে কার্লের মাথায় মেরে তাকে ঘুরিয়ে পেছন থেকে গলা চেপে ধরে। সাথে সাথেই কার্লের লোকেরা ঝেন্ডের দিকে বন্দুক তাক করে। তখনই তাদের পেছনে তাদের থেকেও দ্বিগুণ লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায়, মানে এরা সবাই ঝেন্ডের দলের লোক। চালাক কার্ল এভাবেই ঝেন্ডের হাতে ধরা পড়ে যায়। সব শুনে চন্দ্রনাথ বলে তিহার জেল থেকে সলিড খবর এসেছে যে কার্ল তিহার থেকে পালিয়ে মুম্বাইতে এসেছে, তুমি তাকে ধরতে পারবে তো? চন্দ্রনাথের সামনে বসা এক অফিসার বলে ঝেন্ডে 15 বছর আগে কার্লকে যখন ধরেছিল তখন কার্ল সামান্য এক চোর ছিল, কিন্তু এই 15 বছরে সে 32টা খুন করেছে। 4টা দেশের হাই সিকিউরিটি জেল থেকে পালিয়েছে। কার্লকে ধরা এখন আর অত সহজ না, সে তো এখন ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তা ঝেন্ডে তুমি তার বিষয়ে কি জানো? ঝেন্ডের মুখ থেকে যেন কোনো কথাই বের হয় না। চন্দ্র রেগে তাকালেই ঝেন্ডে বলে পুরো নাম কারামচাঁদ বীরবাণী গুরমুক্ত কার্ল ভোজরাজ, মা লেবানিস আর বাবা ইন্ডিয়ান সিন্ধি। কালে ছোটবেলায় বাবা তার মাকে ছেড়ে দেওয়ায় কার্লের মা ফ্রান্সের এক লোককে বিয়ে করে। কার্ল কয়েক বছর তার মায়ের সাথে ফ্রান্সেই ছিল। এই কার্ল কিছুটা লেবানিস, কিছুটা ইন্ডিয়ান আর কিছুটা ফ্রেঞ্চ, তবে সে সম্পূর্ণটাই এক ভয়ানক ক্রিমিনাল। কার্ল সবসময় 5 স্টার মানে বিলাসবহুল জীবন চায়। তার গাড়ি, হোটেল, পোশাক সবকিছু সবসময় 5 স্টার রেটের হয়, আর এসবের জন্য সে দুনিয়ার সবচেয়ে জঘন্যতম ক্রাইমটা করতেও রাজি। এদিকে কার্ল মুম্বাইয়ের এক বারে আসলে একটা মেয়ে সেখানে এসে দূর থেকে কার্লকে দেখে ফ্লার্ট করতে থাকে। ঝেন্ডে বলে এই কার্ল দেখতে অনেক সুন্দর আর তার কথা এতটাই মধুর যে সে যে কোনো মানুষকে পটিয়ে তাকে দিয়ে সব কাজ করাতে পারে, বিশেষ করে মেয়েদেরকে সে খুব সহজেই বশে নিয়ে নেয়। বাড়ির সেই মেয়েটা হঠাৎ তাকে বলে তোমাকে দেখতে না একদম ওই কার্লের মতো, যে কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছে। তাকে তো পুলিশ ফলো করতে করতে প্লেনে উঠেছিল। তা তোমার নাম কি? কার্ল হঠাৎ খুব গম্ভীর হয়ে জোরে জোরে হাসতে থাকে। ঝেন্ডে বলে কার্ল প্রথম খুন করেছিল অ্যাঞ্জেলা মার্টার নামের এক থাইল্যান্ডের মেয়েকে। মেয়েটা ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে থাইল্যান্ডের সমুদ্রে ডুবিয়ে খুন করে। অ্যাঞ্জেলার পর রোজি, এরপর জোসেফিন, এভাবে এসে অনেকগুলো মেয়েকে খুন করে। তবে মারার সময় প্রতিটা মেয়েকে সুইম স্যুটে মেরেছিল। এরপর থেকে কার্লের নাম হয়ে যায় সুইম স্যুট কিলার। দেখা যায় কার্ল সেই বারের মেয়েটাকে নদীর পাশের ফাঁকা এক জায়গায় হাত পা বেঁধে নিয়ে এসেছে। মেয়েটা বাঁচার জন্য ছটফট করছে। কার্ল তার উপর পেট্রোল ঢেলে তাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারে। মেয়েটা চিৎকার করতে থাকে আর কার্ল অবাক হয়ে দেখে যেন সে মনে মনে অনেক খুশি। ঝেন্ডে বলে কার্লের নামে 32টা খুনের কেস আছে, তবে এই খুনগুলো সে টাকা, নাম নাকি পৈশাচিক আনন্দের জন্য করেছে তা আজও জানা যায়নি। তাকে 5 বার গ্রেফতার করা হয়েছে আর 5 বারই সে জেল থেকে পালিয়ে গেছে। তাই ইংরেজদের পত্রিকায় তাকে সাপের নাম দেওয়া হয়েছে। চন্দ্রকান্ত জিজ্ঞেস করে তাহলে তুমি কি ওই সাপকে ধরতে পারবে? ঝেন্ডে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে সাপ যতটাই বিষধর হোক না কেন বেজি তার বাবাই হয়। এদিকে ললিত তার জীবনের বেশ সময় পার করছে। তখনই কার্ল এসে বলে আর কোনো 5 স্টারে থাকা যাবে না, এখান থেকে বের হতে হবে। ললিতের বিরক্ত লাগলেও ডেভিড এক কথায় রাজি হয়ে যায়। এদিকে পুলিশ বাড়ির সেই মেয়েটার পোড়া লাশ পেলেও অতিরিক্ত পুড়ে যাওয়ার কারণে তার পরিচয় শনাক্ত করা যায় না, তাই তার লাশটাকে বেয়ারি হিসাবে নিয়ে যাওয়া হয়। এদিকে ঝেন্ডে কার্লকে খোঁজার জন্য উঠে পড়ে লেগে আছে। তার 15 বছর আগের ছবি দেখিয়ে সে যেখানে যেখানে যেতে পারে সম্ভাব্য সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তবে তেমন কোনো তথ্যই পাওয়া যায় না। নিমিতা কার্লের নাম শুনতেই বেশ রেগে যায়।
কারণ কার্ল অনেক ভয়ানক আর নিষ্ঠুর। নিমিতার রাগ কমাতে ঝেন্ডে থালা বাসন ধুতে শুরু করলে নিমিতা রেগে তাকে সরিয়ে নিজেই ধুতে শুরু করে। নিমিতা রেগে জিজ্ঞেস করে, এত অফিসার থাকতে তোমাকেই কেন যেতে হবে? 15 বছর আগে ধরেছ বলে কি সবাই তোমার মাথা কিনে নিয়েছে? ঝেন্ডে নিমিতাকে বুঝিয়ে বলে, অন্যের উপরে যে জুলুম করে তাকে থামানোই তো একজন সত্যিকারের অফিসারের কাজ। তখনই একটা বাচ্চা দৌড়ে এসে বলে, আপনার জন্য কল এসেছে। ঝেন্ডে কল রিসিভ করতে একজন বলে, হোটেল টাউন প্লাজায় এক বিদেশি থাকতে এসেছে, তাকে দেখে সন্দেহজনক মনে হচ্ছে, একবার দেখে আসেন। ঝেন্ডে দ্রুত তার থানায় এসে সবাইকে কার্লের ছবি দেখিয়ে চিনিয়ে দেয়। বোকা পাটিল বলে, আহা, 15 বছর আগের ছবি দিয়ে কি হবে, লেটেস্ট কোনো ছবি নেই? ঝেন্ডে বলে, আজ একে ধরে দেখা, তারপর তোর সাথেই আগে ছবি তুলবো। পুরো হোটেলে যখন ঝেন্ডে আর তার দলবল হাউসকিপিং এর বেশে রুমে রুমে গিয়ে গেস্টদের দেখছে, তখন কার্ল নিশ্চিন্তে শেভিং ফোম লাগিয়ে চিল করছে। এক এক করে সব রুমে গেলেও কোথাও এদেরকে পাওয়া যায় না। সবাই এক জায়গায় জড়ো হতেই একজন দৌড়ে এসে বলে, 410-এর গেস্ট তো দরজাই খুলছে না। ব্যাস, সাথে সাথেই সবাই তেড়ে 410-এর দিকে যায়। কার্ল কেবলই ব্লেডটা সেট করে দাড়ি কাটতেই যাবে, তখনই দরজায় নক নক শুনে থমকে যায়। দরজা কেউ খুলছে না দেখে জোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঢুকতেই এক ফ্রেঞ্চ টুরিস্ট তার ভাষায় যেন কি সব বলতে থাকে। এতজন মিলেও তাকে শান্ত করতে পারছে না। এটা দেখে ঝেন্ডে দ্রুত এসে সেই ছবি দেখিয়ে তার সাথে মেলানোর চেষ্টা করে। লোকটা তবুও ছটফট করছে। এটা দেখে সবাই তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে। কৌতূহলী কার্ল দরজায় দাঁড়ানো দেখে পাটিল তাকে না দেখেই হাত দিয়ে সরিয়ে দেয়। সবার শেষে ঝেন্ডে বের হতেই কার্ল চুপচাপ তাকে দেখতে থাকে। ঝেন্ডে রুমটা পার হতেই তার কেমন যেন খটকা লাগে। কার্ল ততক্ষণে দরজা আটকে দিয়েছে। দরজার শব্দে ঝেন্ডে ফিরে তাকাতেই দেখে রুম নম্বর 412। সেই দরজার বাইরে আসতেই কার্ল লুকিং গ্লাস থেকে তাড়াতাড়ি সরে যায়। দুইজন ধীরে ধীরে দরজায় কান পেতে দম বন্ধ করে শোনার চেষ্টা করছে। দুইজনই একসাথে লকে হাত দিয়ে খুলতেই যাবে, তখনই পাটিল চিৎকার করে বলে, এই লোক খুব বেশি বাড়াবাড়ি করছে। ঝেন্ডে রেগে এসেই লোকটাকে কষে এক চড় মারে। ব্যাস, টুরিস্টের গায়ে পুলিশ হাত দিতেই সাথে সাথে এই খবর পৌঁছে যায় হোম মিনিস্টারের কাছে। হোম মিনিস্টার রেগে ডিসিপি চন্দ্রকান্তকে ডেকে ঝাড়ি দেয়, কারণ ফ্রেঞ্চ এম্বাসি এটা নিয়ে খুবই রেগে আছে। পাশেই এসিপি স্বামী বসা, সে কিছুই বলে না। স্বামী আসলে এই দেশের তরফ থেকে ইন্টারপোলের সাথে কাজ করে। স্বামী বলে, আজ পর্যন্ত কাল যতগুলো খুন করেছে তারা হয়তো আমেরিকান নয়তো ইউরোপিয়ান, তাই শক্তিশালী দেশগুলো আমাদের উপরে অনেক চাপ দিচ্ছে। এমনি আমি প্রেসারে আছি, তার উপরে মুম্বাই পুলিশের এমন ভুলের জন্য পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। ডিসিপি, আপনি এই কাজের জন্য ভুল মানুষকে বেছে নিয়েছেন। এসব শুনে ডিসিপি ঝেন্ডেকে সাসপেন্ড করবে কি উল্টা আরো রেগে বলে, কেউ আমাকে অপমান করবে তা আমি মানব না, তাই এই কেস তুমি সলভ করবে, সবাইকে ভুল প্রমাণ করবে। ঝেন্ডে বলে, ওই হোটেলে রেড দেওয়ার পর থেকে মুম্বাইয়ের 5 স্টার 3 স্টার সব হোটেলে খুঁজেছি, কার্লকে কোথাও পাইনি। আমার মনে হয় না সে এখন মুম্বাইতে আছে। ডিসিপি বলে, আমি জানি না কিভাবে, তবে কার্লকে আমাদের ডিপার্টমেন্টই ধরবে, না হলে মিনিস্ট্রি আমাদেরকে ছেড়ে কথা বলবে না। কার্ল এয়ারপোর্টে আসতেই দেখে সবাই তার ছবি নিয়ে সকল বিদেশি টুরিস্টদেরকে চেক করছে। তার পক্ষে তো এখন ভেতরে যাওয়াটা সম্ভব না, তাই নজর এড়িয়ে একটু এগোতেই দেখে সামনের পিলারে তারই ছবি। শয়তানি এক হাসি দিয়ে কলম বের করে কি যেন লিখে দাঁত বের করে দাঁড়িয়ে থাকে। রাত হতেই ঝেন্ডে সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। তখনই ইন্সপেক্টর জেকব এসে ঝেন্ডের সাথে পরিচিত হয়ে বলে, ডিসিপি আজ সকালেই কার্লের কেসের দায়িত্ব আমাকে দিয়েছে। ঝেন্ডে বলে, এই দেখো, কার্ল আমাদের জন্য লাভ লেটার রেখে গেছে। দেখা যায় পোস্টারে লেখা, আই লাভ ইউ বোম্বে পুলিশ, নিচে কার্লের সাইন। ঝেন্ডে বলে, এখন তো খুব জলদি ওর সাথে দেখা করে এর উত্তরটা দিতেই হবে। ঝেন্ডে জেকবকে বাসায় নিয়ে আসলে জেকব বলে, কার্লের ফাইলে তার স্ত্রীর বিষয় লেখা আছে। ঝেন্ডে বলে, হ্যাঁ, তার নাম তো চান্টাল। জেকব বলে, না স্যার, উচ্চারণ হবে শ্যান্টাল। ঝেন্ডে জোরে হেসে দিলেও গম্ভীর জেকব সেভাবেই তাকিয়ে থাকে, তবে তার দাবি সে হাসছে। এ আবার কেমন হাসি কে জানে। ঝেন্ডে বলে, কার্লের স্ত্রী তাকে বহু আগেই ছেড়ে দিয়েছে, তবে তাদের এখনো ডিভোর্স হয়নি। কার্লের উপরে কিছু বই লেখা হয়েছে, সেসব বইয়ের রয়্যালটি শ্যান্টালের অ্যাকাউন্টেই
জমা হয়। সে বর্তমানে আমেরিকায় আছে। জেকব বলে এই কার্ল এখন জয়পুর, পন্ডিচেরি বা গোয়া যে কোনো জায়গায় থাকতে পারে, কারণ এইসব জায়গায় বেশিরভাগ টুরিস্টরা যায় আর এরাই তো কার্লের শিকার। কার্ল তখন নতুন বেশে, নতুন পরিচয়ে তার দলের সাথে মুম্বাইয়ের সাতারা বাস স্টেশনে নামে। ললিত দৌড়ে এসে অস্থির হয়ে জিজ্ঞেস করে, তুই তো বললি আমেরিকা নিয়ে যাবি, তাহলে এখানে কি করছি? কার্ল বলে, আমাদের তো আমেরিকার রাস্তা সাতারা হয়ে তারপরই পার হতে হবে। 4 গুন্ডা হ্যাভি ভাবসাব নিয়ে চলে যায়। এদিকে ঝেন্ডেকে এক অফিসার বলে, আপনাদের পলাতক আসামির নোটিশ থেকে আমরা একে দেখেছি। গোরখপুরের স্টেশনে ট্রেনে উঠতে গিয়েছিল, আমরা ওকে ধরে নিয়ে এসেছি। ব্যাগ চেক করতেই এসব বন্দুক পাওয়া যায়। তার মানে কার্লের এক সঙ্গী মানে তোমার ধরা পড়েছে। তবে তোমার তার নাম বলছে অজয়। ঝেন্ডে তার নাম ধরে রাখতেই তোমার বলে, আপনারা ভুল বুঝছেন, আমি কোনো তোমার না, আমার নাম তো অজয় আগারওয়াল। আমি তো অনেক নাম করা ব্যবসায়ী। আসলে এই ব্যাগটা রাস্তায় পড়েছিল, আমার মনে হয় মাথা নষ্ট হয়ে গিয়েছিল, তাই তুলে নেই। আর এই ব্যাগের জন্যই ওরা আমাকে তোমার মনে করছে। ঝেন্ডে বুঝে যায় এর জন্য স্পেশাল ব্যবস্থা না করলে এর জীবনেও মুখ খুলবে না, তাই এক পা ফোলা দেখে সান্ডার তেল দিয়ে পা মালিশ করতে থাকে। বেচারা তোমার তো ভয়েই শেষ। ঝেন্ডে বলে, তা তোর নাকি ক্রিকেট পছন্দ না, তুই নাকি হকি পছন্দ করিস, তোর পছন্দের প্লেয়ার কি কার্ল ভোজরাজ? নামটা শুনতেই তোমার আরো ভয় পেয়ে যায়, তবুও নিজেকে সামলে বলে, এই নামের কেউ তো হকি খেলে না। তখনই এক কনস্টেবল হকি নিয়ে আসলে ঝেন্ডে তোমারকে এত বড় হকির ভয় দেখাতেই সে ভয়ে কার্লের ঠিকানা বলে দেয়। ব্যাস, সাথে সাথেই ঝেন্ডে পৌঁছে যায় পানভেলের হোটেল পঞ্চরত্নায়। রিসিপশনিস্ট কার্লের ছবি দেখে বলে, এর নাম তো অ্যালেন। ঝেন্ডে কার্লের আসল নাম বলতেই রিসিপশনিস্টের তো ভয়ে গলা শুকিয়ে যায়। সে বলে, তারা তো 301 আর 302-তে ছিল, তবে তারা গত রাতেই চলে গেছে। তাদের নামে একটা টেলিগ্রাম এসেছে। ঝেন্ডে টেলিগ্রাম পড়ে দেখে তাতে লেখা, বাবা অসুস্থ। রিসিপশনিস্ট বলে, 302-তে যে ছিল সে 1 ঘন্টা আগেই বের হয়েছে, তার নাকি 12টায় ট্রেন ছিল। ঝেন্ডে জেকবকে বলে, দ্রুত স্টেশনে গিয়ে খোঁজ নে। তখনই কাউন্টারে এক লোক এসে বলে, আজ যে কার চেহারা দেখে উঠেছিলাম কে জানে, ট্রেনটাই মিস হয়ে গেল। রিসিপশনিস্ট ঝেন্ডেকে ইশারা করতেই ঝেন্ডে দ্রুত পাটিলকে ইশারা করে বলে ওপাশ থেকে ধরতে, কিন্তু বলদ পাটিল তার ইশারা না বুঝে উল্টা জোরে জিজ্ঞেস করে, সাহেব কি বলছেন? ত্যাগীর আর বুঝতে বাকি থাকে না যে এরা পুলিশ। সে ধীরে ধীরে ব্যাগটা রেখে পালাতে গেলেই পাটিল গোলকিপারের মতো ছটফট করতে থাকে আর ঝেন্ডের সুযোগ বুঝে তাকে ধরে ফেলে। সাথে সাথেই 3 জন তাকে নিয়ে খরায় চৌচির হওয়া এক মাঠের মাঝের মরা গাছের সাথে বেঁধে রাখে। ঝেন্ডে জিজ্ঞেস করে, টেলিগ্রামে লেখা বাবা অসুস্থ, নিচে হাবিলিরাম লেখা, এর মানে কি? ত্যাগী কি আর এত সহজে মুখ খুলবে? সে তো উল্টা কার্লকেই না চেনার ভান করতে থাকে। ঝেন্ডে তো ভালো করেই জানে যে একে লাইনে কিভাবে আনবে, তাই বাকি দুজনকে ডেকে বলে, চলো আমরা ওই মৌমাছির চাকে ঢিল মারার প্রতিযোগিতা করি, তারপর মৌমাছি এসে ত্যাগীকে আদর করে পুরো শরীর ফুলিয়ে দিবে আর আমরা পালিয়ে যাব, মজা হবে না? এ কথা শুনে কোনো মানুষ কি সুস্থ থাকতে পারে? ত্যাগী তো ভ্যা ভ্যা করে কান্না করতে থাকে। 3 জন যেই না মারতে যাবে অমনি বেচারা কাঁদতে কাঁদতে বলে, সবাই গোয়ায় গেছে, কার্ল একটা নীল বাইক কিনেছে। ঝেন্ডে বাইকের নম্বর জিজ্ঞেস করলে ত্যাগী চালাকি করে ঝেন্ডের জিপের নম্বর বলে দেয়। পাটিল বলদ হলেও কি হয়েছে, সে ঠিকই বুঝে যায় যে এই নম্বরটা জিপের। এবার তো সবাই রেগে মৌচাকে ঢিল দিতেই যাবে, তখনই ত্যাগী ভ্যা ভ্যা করে কেঁদে বলে, GRD 5460। দেখা যায় কার্ল সেই বাইকে করে হ্যাপি আনন্দে গোয়ায় ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের পাড়েই গোয়া বন্দর দেখিয়ে কার্ল বাকি দুজনকে ডক নম্বর দিয়ে বলে, এটাই হবে আমাদের মুক্তির পথ। ললিত তো খুশিতে তাকে জড়িয়েই ধরে। কার্ল তাকে সামলে বলে, 5 দিন পরেই আমরা এখান থেকে বের হয়ে যাব। ডেভিড বলে, তাহলে আমাদের 3টা পাসপোর্ট বানাতে হবে। কার্ল বলে, না, আমাদের দরকার 3টা লাশ। দুইজনই হতবাক হয়ে যায়। তখনই কার্লের দিকে একটা লাল চাকতি এসে পড়লে তাকিয়ে দেখে এক সুন্দরী ইচ্ছা করেই তার দিকে চাকতি ছুঁড়েছে। তবে কার্লের এখন এসব ভাবার সময় নেই, তাই চাকতিটা ললিতকে দিয়ে দেয়। ললিত এই সুযোগে মেয়েটাকে চাকতি না দিয়ে বলে, কয়েকদিন পরেই তো আমেরিকা যাব, আমার সাথে যাবে নাকি? মেয়েটা বিরক্ত হয়ে তার থেকে চাকতি ছিনিয়ে নিয়ে চলে যায়। ললিতের এই পাগলামিতে কার্লের বেশ বিরক্ত লাগে। রাতে হোটেল রুমে ললিত খুশিতে লাফাতে লাফাতে ডেভিডকে বলে, একবার আমেরিকায় গেলে আমাকে আর কেউ আটকাতে পারবে না, আমি তো একদম উড়েই বেড়াবো।
কার্ল আচমকা এসে তার গলায় চাকু দিয়ে পোস্ট দিতেই ললিত সেখানেই ছটফট করতে করতে মারা যায়। ডেভিড হতবাক হয়ে তাকিয়ে থাকে আর কার্ল সাবলীল ভাবে বলে, আমাদের এখন 2টা লাশ লাগবে। কি ভয়ানক, বাপ রে বাপ। পরের দিন ডিসিপি ঝেন্ডের বাসায় সিক্রেট মিটিং এ আসলে নিমিতা তার 2 বাচ্চাকে নিয়ে পাশের বাসায় চলে যায়। ডিসিপি বলে, যেহেতু এটা সিক্রেট মিশন তাই আমরা গোয়া পুলিশের সাহায্য নিব না। জেকব বলে, তবে ওদের সাহায্য নিলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। ডিসিপি তার কথায় পাত্তা না দিয়ে ঝেন্ডেকে বলে, এই মিশনে কোনোভাবেই হারা যাবে না। যেহেতু ওরা মুম্বাই পুলিশকে বোকা বানিয়ে পালিয়েছে আর গোয়া পুলিশকে কয়েকবার ইনফর্ম করার পরও ওরা কোনো উত্তর দেয়নি, তাই মুম্বাই পুলিশকেই এই মিশন সাকসেস করতে হবে। ঝেন্ডে বলে, আমার সাথে জেকব, পাটিল আর রেলওয়ে পুলিশকে যেহেতু দরকার, তাই তেশ মানে গোয়ার ভাষা বোঝার জন্য মনোজ আর অ্যাকাউন্টেন্ট হিসাবে পাটিকার যাবে। ডিসিপি বলে, তোমরা ভুলেও নিজেদের আসল নাম ব্যবহার করবে না। কাল সকালের ফ্লাইটে সবাই রওনা দিবে। ফ্লাইটের নাম শুনতেই সবাই তো আকাশ থেকে পড়ে, কারণ এরা কেউই কখনো প্লেনে ওঠেনি। প্লেনে ঝেন্ডে স্যুট বুট পরে তার স্ত্রীর পাগলামির কথা ভাবছে। স্বামী সিক্রেট মিশনে যাবে শুনে পাশের বাসার কার থেকে যেন স্যুট ধার করে নিয়ে এসেছে। এমনকি বহু কষ্টে টাইপরাইটার দিয়ে অল দ্য বেস্টও লিখে দিয়েছে। এতটা ভালোবাসা আর বিশ্বাস পাওয়ার পর ঝেন্ডে সফল না হলে হয় নাকি? নিমিতা তখন বাসায় বসে স্বামীর সুরক্ষার জন্য পূজা করছে। এই 6 জন এক হোটেলে এসে যার যার ছদ্মনাম বলে, আর বোকা পাটিল দুনিয়ার এত নাম থাকতে ঋষি কাপুরের নাম বলে দেয়। সবার উদ্ভট চাহনিতে পরে অবশ্য নামটা বদলে দেয়। এরা পারেও বটে। কিছুক্ষণ পরে পাটেকার দৌড়ে এসে বলে, ওই বাইক যে ঠিকানা রেজিস্টার করা সেটা পাওয়া গেছে। বাসার নাম পিন্টু ভিলা। দরজায় কয়েকবার নক করার পরও যখন কেউ দরজা খোলে না, তখন পাটেকার বহু কষ্টে বেছে দোতলার বেলকনিতে উঠে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দরজা খুলে দেয়। ঝেন্ডের পিছু পিছু সবাই সেই বাসার ভেতরে প্রবেশ করে। একে একে নিচতলার সব রুম খোঁজার পরেও কাউকে না পেয়ে সবাই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যায়। তখনই দোতলার ঘরে কিছু একটা ভাঙা শব্দ পেয়ে সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঝেন্ডে ইশারায় জিজ্ঞেস করে, কি হলো? বাকিরাও ইশারায় বলে, আমরা কি জানি। ঝেন্ডে আর জেকব উপরে গিয়ে দেখে একটা বিড়াল ফুলদানি ভেঙে ফেলেছে। নিচে আসতেই সবাই সামনে কিছু একটা দেখে অবাক হয়ে 2 হাত উঁচু করে দাঁড়ায়। তাদের সামনে একটা বয়স্ক লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। লোকটা ঝেন্ডেকে বলে, তোমরা চোর তাই না? ঝেন্ডে বলে, আমরা পুলিশ। ঝেন্ডে বাইকের নম্বর বলে বৃদ্ধ বলে, হ্যাঁ এটা তো আমারই বাইক, তোমরা কি খুঁজে পেয়েছো? ঝেন্ডে বলে, আপনার কি আমাকে দেখে ট্রাফিকের হাবিলদার মনে হচ্ছে যে আপনার বাইক খুঁজে বেড়াবো? ঝেন্ডে একটা গ্যারেজে গিয়ে মেকানিককে বাইকের নম্বরটা বললে মেকানিক বলে, তা দিয়ে আমার কি? ঝেন্ডে মেকানিককে বলে, যেই ছেলেটা বাইক নিয়ে গেছে সে আমার ছোট ভাই, একটা মেয়ের সাথে প্রেম করতো, তাকে নিয়েই পালিয়ে গেছে। কথা শুনে মেকানিক ছেলেটা হাসতে হাসতে বলে, আপনার মায়ের কি 2টা বিয়ে নাকি? এক ছেলে দেখতে আমেরিকানদের মতো আর আপনাকে দেখে তো দেশি কাক মনে হচ্ছে। ঝেন্ডে রাগী চোখে তাকালে ছেলেটা বলে, পুরাতন বাইক কেনার পর কে কোথায় গেল তা আমি কিভাবে খোঁজ রাখবো? সবাই সাইডে আসলে জ্যাকব বলে, স্যার একে তুলে নিয়ে থানার কয়েকটা বাড়ি মারলেই সব বলে দিবে। ঝেন্ডে বলে, কোন থানায় নিয়ে যাব? আমরা তো এখন মুম্বাইয়ের বাইরে, এখন মারার সময় না, মাথা ঠান্ডা করার সময়। তবে এটা শিওর যে কাল এখন গোয়াতেই আছে। সবাই মিলে আবারও গোয়ার আনাচে কানাচে কালকে খুঁজতে শুরু করে। গোয়ার প্রতিটা বাড়ি, সমুদ্রের পার, মন্দির থেকে গির্জা, কোনোটাই খুঁজতে বাদ রাখে না। তারপরও তার কোনো খোঁজ নেই। সবাই হোটেলে ফিরে আসলে ঝেন্ডে বলে, আজ রাতে আমরা দুজন দুজন করে 3টা টিমে ভাগ হয়ে যাব। এরপর আমরা নাইট ক্লাব আর প্রতিটা 5 স্টার হোটেলে গিয়ে কালকে খুঁজবো। তাই আজ রাতে সবাই নিজেদের সবচেয়ে ভালো পোশাকটা পরে আসবে। রাতে সবাই সময় মতো আসলেও পাটিলের এখনো খোঁজ নেই। বেচারা দৌড়ে এসে লাইনে দাঁড়ায়। পাটিলকে ঝালমুড়িওয়ালার মতো কালারফুল একটা কোট পরে আসতে দেখে ঝেন্ডে জিজ্ঞেস করে, এসব কি? পাটিল বলে, স্যার আপনি তো বলেছিলেন সবচেয়ে ভালো পোশাকটা পরে আসতে। এই স্যুটটা আমি আমার ভাইয়ের বিয়েতে বানিয়েছিলাম, একদম চকাচক করছে তাই না? ঝেন্ডে বলে, হ্যাঁ তোমাকে একদম লাল পরি মনে হচ্ছে। এরপর সবাই বিভিন্ন হোটেল আর নাইট ক্লাবে গিয়ে কালকে খুঁজতে শুরু করে। চুল বড় কাউকে দেখলেই সন্দেহর তীর তার উপরে যায়। এমনই একজনকে দেখে ঝেন্ডে এগিয়ে দেখে সে আসলে কার্ল না। এভাবে খুঁজতে খুঁজতে রাত থেকে সকাল হয়ে যায়, কিন্তু তারপরও কার্লের কোনো খোঁজ নেই। পরের দিন সকালে হোটেলে বসে চা পান করার সময় পাটিল টিভিতে জেমস বন্ডকে দেখতে দেখতে বলে, আমাদের কাছে এমন একটা গাড়ি আর AK-47
47 থাকলে তুড়ি বাজিয়েই কালকে ওকে ধরে ফেলতাম। জ্যাকব বলে অপরাধীকে ধরতে AK-47 লাগে না, বুদ্ধি লাগে। ঝেন্ডে এসে বলে অপরাধীকে বুদ্ধি দিয়ে না বরং মনের শক্তি দিয়ে ধরতে হয়। আর আমার মন বলছে কার্ল তার চালচলন বদলে ফেলেছে। আমরা ওকে আকাশে খুঁজে বেড়াচ্ছি আর সে হয়তো মাটিতে ঘুরে বেড়াচ্ছে। ঝেন্ডে বড় বড় নকল চুল লাগিয়ে বখাটিদের মতো সাজ দিয়ে একটা সাধারণ বিচ পার্টিতে আসে। কাল সেই পার্টিতেই একটা কাপলের সাথে কথা বলছিল। সে তাদের কাছে কিছু দামি পাথর বেচতে এসে বলে তোমরা এসব দেখো, আমি তোমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি। ঝেন্ডে পার্টির মাঝে আশেপাশে তাকানোর সময় হঠাৎ খেয়াল করে ড্রিঙ্কস বারের সামনে লম্বা চুলের একজন দাঁড়িয়ে আছে। ঝেন্ডে ধীরে ধীরে ড্রিঙ্কস বারের দিকে এগিয়ে যায়। এদিকে কার্ল ড্রিঙ্কস এর গ্লাসে কিছু একটা মিশিয়ে দেয়। তখনই হঠাৎ দুইটা ছেলের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। একটা ছেলে বন্দুক বের করলে ঝেন্ডে তার সামনে এসে বলে বন্দুক নিচে নামাও, আমি একজন পুলিশ। পুলিশের কথা শুনতেই কার্ল সেখান থেকে সরে যায়। ঠিক তখনই গোয়া পুলিশ এসে ঝেন্ডের মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। থানায় নিয়ে আসলে আইডি কার্ড দেখে ইন্সপেক্টর বলে আপনার নাম তাহলে ইন্সপেক্টর মধুকর জেন্ডে। ঝেন্ডে বলে জেন্ডে না, ঝেন্ডে হবে, জেডের উচ্চারণটা ঝড়ের ঝেন্ডে হবে। ইন্সপেক্টর তার চকচকে তাকে হাত বুলিয়ে বলে এসব বাদ দিয়ে আগে বলেন যে আপনি এখানে কি করছেন। ঝেন্ডে বলে আমি তো পিকনিক করতে এসেছি। ইন্সপেক্টর জিজ্ঞেস করে পিকনিক করতে আসলে এমন জোকারদের মতো ড্রেস পরার কি দরকার? ঝেন্ডে বলে আমার বউয়ের নজর থেকে বাঁচতে। আমাদের মাঝে অনেক ঝামেলা চলছে, ঝামেলা তো এখন ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, তাই তার নজর এড়িয়ে বেড়াচ্ছি। ইন্সপেক্টর বলে আপনি চাচ্ছেন আমি আপনার এসব আজকবি কথা বিশ্বাস করব? জলদি সত্যি কথা বলেন যে আপনি গোয়াতে কেন এসেছেন। তখনই পাটিল থানায় এসে বলে ঝেন্ডে স্যার আমি চলে এসেছি। ঝেন্ডে পাতিলকে বলে আরে মদন তুই চলে এসেছিস? পাতিল বলে এ আবার কে? ঝেন্ডে বলে আরে ভুলে গেছিস, আমি তো তোকে ভালোবেসে মদন ডাকি। ইন্সপেক্টর এ হচ্ছে আমার শালা মদন। ইন্সপেক্টর বলে তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার শালা আপনাকে ঝেন্ডে স্যার বলে ডাকে? ঝেন্ডে বলে একদম ঠিক বলেছেন, মানুষের সামনে ও আমাকে সম্মান দিয়ে কথা বলে, আর যখন একা থাকি তখন তো তুই তামারি করে। ঝেন্ডে ইন্সপেক্টরের কানের কাছে এসে বলে এবার তো বুঝতে পারছেন আমি কেমন এমন জোকারের মতো সেজেছিলাম। আসলে আমার স্ত্রী এই কাকটাকে আমার পিছনে পাঠিয়ে দিয়েছে। ইন্সপেক্টর বলে আপনি আবার এটা মনে করবেন না যে আমি আপনার এইসব নাটক বুঝতে পারছি না। যাই হোক আপাতত আপনি যেতে পারেন, দরকার হলে ডেকে আনবো। ঝেন্ডে ডিসিপিকে কল করে বলে এত বড় গোয়ায় কালকে ধরা সহজ না। কমিশনার টিটকারি করে বলে তাহলে কি এখন পুরো পুলিশ ফোর্সকে পাঠানো লাগবে? পরশুদিন আমি গোয়ার পাশে একটা শহরে যাব, সেখানে প্রাইম মিনিস্টার আসবে, আশা করি তার আগেই তুমি কার্লকে ধরে ফেলবে। রাতে খবরে বলা হয় ইন্টারন্যাশনাল অপরাধী কার্ল গত 15 দিন ধরে ফেরি হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ এখনো তাকে ধরতেই পারছে না। পাটিল ঝেন্ডেকে বলে কার্ল চাইলে 15 দিনে দেশের বাইরে চলে যেতে পারত, তবে এখনো সে কেন দেশ ছেড়ে যায়নি। ঝেন্ডে বলে বিদেশ যেতে হলে ওর একটা পাসপোর্টের দরকার, আমি নিশ্চিত ও কোনোভাবে একটা পাসপোর্ট ম্যানেজ করার চেষ্টা করছে। অপরদিকে কার্ল আবার একটা বিদেশি লোকের কাছে দামি পাথরগুলো দেখাতে আসে। সুযোগ বুঝে সে ড্রিঙ্কস এর গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সন্ধ্যার সময় সমুদ্রের পাড়ে গিয়ে সেই লোকটাকে মেরে তার পাসপোর্ট নিয়ে নেয়। এরপর তার লাশটা পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। কি নৃশংস। পরের দিন সকালে ঝেন্ডে দেখে স্কুলের বাচ্চারা সব চার্লি চ্যাপলিনের মতো সেজে আছে। পাটেল বলে আজ ওদের যেমন খুশি তেমন সাজর অনুষ্ঠান, তাই সবাই একসাথে চার্লি চ্যাপলিন সেজেছে। ঝেন্ডে বলে আমাদের জেকব তো চার্লি চ্যাপলিনের জন্য একদম পারফেক্ট, শুধু মাঝখান থেকে গোফরে একটু ছাড়তে হবে। সবাই এবার হাসতে শুরু করে। ঝেন্ডে আজও জেকবকে হাসতে না দেখে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি আজও হাসবে না? জেকব বলে স্যার আমি তো হাসছি। ঝেন্ডে সবাইকে বলে আজ আমরা কোনো টিম নয়, বরং একা একা ছড়িয়ে ছিটিয়ে যাব। মনোজ বলে নদীর মাঝখানে দেবরা আইল্যান্ড নামের একটা জায়গা আছে, আমার মনে হয় আমাদের ওখানেও খোঁজা উচিত, তবে ওই জায়গাতে শুধুমাত্র ফেরি দিয়ে যেতে হবে। লটারির মাধ্যমে ঠিক হয় যে কে কোথায় যাবে। পাটিলের ভাগ্যে পড়ে সেই দেবরা আইল্যান্ড। ফেরিতে করে আইল্যান্ডে যাওয়ার সময় পাটিল খেয়াল করে তার সামনে কার্লের সেই নীল বাইক রাখা, নম্বরটাও একই। বিকাল হতেই সবাই হোটেলের সামনে ফিরে আসে। একজন খবরের কাগজ দেখিয়ে ঝেন্ডেকে বলে এই দেখেন গতকাল রাতে একজন ফরেনারকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তার কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট পাওয়া যায়নি। তখনই পাটিল ফিরে এসে বলে স্যার আমি ওকে দেখেছি। আসলে পাটিল ফেরিতে যাওয়ার সময় খেয়াল করে কার্লের বাইকের পাশে ডেভিড দাঁড়িয়ে আছে। তখনই কার্ল পাটিলের পাশ কাটিয়ে বাইকের কাছে যায়, কিন্তু নদীর তীরে চলে আসলো পাটিল ভয়ে কার্ল আর ডেভিডকে কিছুই বলতে পারে না। পাটিল ঝেন্ডেকে বলে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না, আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে
ঝেন্ডে রেগে পাটিলকে বলে বাসায় গিয়ে নিজের বাচ্চাদেরকে বলবে তোমার বাবা একটা কাপুরুষ। চোখের সামনে এমন ভয়ঙ্কর অপরাধীকে পাওয়ার পরও সে তাকে ধরার সাহস করতে পারেনি। সবারই তো ভয় লাগে, কিন্তু একটা পুলিশের জন্য ভয় পেয়ে পালিয়ে আসা মানে সে একটা কাপুরুষ। মন খারাপ করে ঝেন্ডে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তার স্ত্রীর ছবি দেখতে দেখতে তার কথাই ভাবতে থাকে। অপরদিকে তার স্ত্রীও ঝেন্ডের কথাই ভাবছিল। ঝেন্ডে তাকে বলেছিল যে কখনো কারোর উপরে অত্যাচার করে না সে ভালো মানুষ, আর যে কাউকে অত্যাচার হওয়া থেকে বাঁচায় সে হচ্ছে সাহসী, আর তোমার স্বামী একজন সাহসী মানুষ। ঝেন্ডে তার নিমিতাকে কল করে বলে হ্যাপি অ্যানিভার্সারি হোম কমিশনার। নিমিতা বলে ও তাহলে তোমার মনে আছে? ঝেন্ডে বলে বেঁচে থাকতে হলে মনে রাখতে হবে। নিজের স্ত্রীর সাথে কথা বলতে বলতে ঝেন্ডের কার্লের স্ত্রীর কথা মনে পড়ে যায়। সেই সাথে সাথেই জেকবের কাছে এসে বলে কার্লের স্ত্রী চান্ডাল আমেরিকায় থাকে। জেকব বলে স্যার ওটা স্যান্ডাল। ঝেন্ডে বলে তোর উচ্চারণের গোষ্ঠী কিলাই, যা বলছি সেটা শোন। কার্লের সব টাকা পয়সা তার স্ত্রীর কাছে থাকে, তাই কার্ল যদি তার স্ত্রীর সাথে কথা বলতে চায় তাহলে তাকে কোথায় যেতে হবে? জেকব বলে যেখান থেকে ইন্টারন্যাশনাল কল করা যাবে সেখানে। সকাল হতেই জেকব আর পাটেকার ইন্টারন্যাশনাল টেলিফোন বুথে আসে। পুলিশ হওয়া সত্ত্বেও কিছু টাকা ঘুষ দিয়ে রেজিস্টার খাতা দেখতে চায়। সেই লোক বলে আমাদের এখান থেকে ইন্টারন্যাশনাল কল করতে হলে বেশ কিছু ডকুমেন্টের দরকার। কিছুটা সামনেই একটা বার আছে, সেখান থেকে কোনো ডকুমেন্ট ছাড়াই ইন্টারন্যাশনাল কল করা যায়। অপরদিকে কার্ল সেই বারের টেলিফোন থেকে তার স্ত্রীর সাথে কথা বলছে। ঠিক তখনই ঝেন্ডে তার টিম নিয়ে বারের ভেতরে আসে, কিন্তু ততক্ষণে কার্ল কথা শেষ করে তাদের পাশ দিয়েই চলে যায়। মনোজ ঝেন্ডেকে জিজ্ঞেস করে আমরা যদি কালকে ধরেও ফেলি তারপরও আমরা কোনো ক্রেডিট পাবো না, কারণ গোয়া পুলিশকে ফাঁকি দিয়ে আমরা অপরাধীকে নিয়ে যেতে পারবো না। ঝেন্ডে বলে আমার কোনো সুনামের দরকার নেই, আমি শুধু জানি ভয়ঙ্কর একটা অপরাধী জেল থেকে পালিয়ে গেছে। ইতিমধ্যেই সে একজনকে খুন করে ফেলেছে। একজন ইন্সপেক্টর হিসেবে তাকে আমাকে ধরতেই হবে। তখনই ঝেন্ডের সাথে তিহারের একটা পুলিশ টিমের দেখা হয়। এই তিহার জেল থেকেই কার পালিয়ে গিয়েছিল। ঝেন্ডে এসে দেখে সেখানে ইন্টারপোলের অফিসার সোয়ামী বসা। সে সোয়ামীকে বলে আমাদের কাছে খবর আছে কার্ল এই বারের টেলিফোন দিয়ে তার স্ত্রীর সাথে কথা বলতে আসে। সোয়ামী ঝেন্ডেকে অপমান করে বলে আপনারা মনে হয় আপনাদের হোমওয়ার্ক ঠিক মতো করেন না। কার্ল এই সব ছোটখাটো হোটেলে কখনোই ওঠে না, সে সবসময় 5 স্টার হোটেলে ওঠে। তারা চলে যাওয়ার সময় ঝেন্ডে বলে হোমওয়ার্ক তো আপনারাও ঠিক মতো করেন না। 16ই মার্চ নিজের জন্মদিন উপলক্ষে সে জেলে সবাইকে পায়েস খাইয়ে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়, অথচ কার্লের আসল জন্মদিন তো আগামীকাল। এই সামান্য ইনফরমেশনটুকু আপনারা বের করতে পারেননি। তিহার পুলিশ টিম চলে গেলে ঝেন্ডে তার টিমের সবাইকে নিয়ে সেখানে অপেক্ষা করতে থাকে। দিন গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু তারপরও কার্লের দেখা নেই। পাটেকার ঝেন্ডেকে বলে স্যার আর মাত্র 87 টাকা আছে, এখনো হোটেল ভাড়া দেওয়া বাকি। ঝেন্ডে তার পকেটে যা ছিল সব টাকা পাটেকারের হাতে দিয়ে দেয়। তার দেখা দেখি বাকি সবাই যার যার কাছে যা ছিল সব পাটেকারের হাতে দেয়। এদিকে গোয়ার সেই ইন্সপেক্টরকে তাদের দিকে নজর রাখতে দেখে ঝেন্ডে বলে ও সকাল থেকে আমাদের পিছু করছে। সবাই জোরে জোরে হেসে এমন ভাব করে যেন তারা বেশ মজায় আছে। সবাই হাসতে শুরু করলে ঝেন্ডে জেকবকে বলে কি ব্যাপার আজও হাসবে না? জেকব বরাবরের মতোই বলে হ্যাঁ আমি তো হাসছি। আজ 6 এপ্রিল 1986 সকালবেলায় ঝেন্ডে জেকবকে বলে কাল যদি সত্যি দেশের বাইরে যেতে চায় তাহলে তাকে মুম্বাইতে যেতেই হবে, কারণ গোয়াতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেই। তাহলে ও এখনো এখানে কেন আছে? তার মানে তার কাছে নিশ্চয়ই কোনো পাসপোর্ট নেই। সাথে সাথেই ঝেন্ডে জ্যাকবকে সাথে নিয়ে নৌবাহিনীর ঘাটে যায়। সেখানে গিয়ে জানতে পারে আগামীকাল একটা জাহাজ আমেরিকার উদ্দেশ্যে রওনা দিবে। জ্যাকব ঝেন্ডেকে বলে তার মানে কার্ল জাহাজে করে পালানোর চেষ্টা করছে। ঝেন্ডে বলে জাহাজ ঘাট অনেক বড়, কিন্তু আমাদের টিমে মাত্র 6 জন আছে, আমরা আজ রাত থেকেই পাহারায় বসবো। ঝেন্ডে যখন আজ রাত থেকেই পাহারার প্ল্যানিং করছিল ঠিক তখনই দেখা যায় কার্ল তার পাসপোর্ট নিয়ে জাহাজের টিকিট বুক করছে। হোটেলে ফিরে আসলে মনোজ ঝেন্ডেকে বলে আজ এখানে বিয়ের রিসেপশন আছে। রাতে বিয়ের আয়োজন শুরু হলে সবাই বাড়ির ভিতরে বসে অপেক্ষা করতে থাকে। তাদের ধারণা আমেরিকায় রওনা হওয়ার আগে কার্ল অবশ্যই তার স্ত্রীকে একবার কল করতে আসবে। জ্যাকব ঝেন্ডেকে বলে স্যার আমার মনে হয় আমরা ভুল জায়গায় পাহারা দিচ্ছি, আমাদের এখন জাহাজ ঘাটে যাওয়া উচিত। ঝেন্ডে বলে তুমি বাকিদেরকে নিয়ে জাহাজ ঘাটে রওনা দাও, আমি এখানে অপেক্ষা করব। সবাই জাহাজ ঘাটের দিকে রওনা দেয় আর ঝেন্ডে ফোনের পাশে দাঁড়িয়ে কার্লের আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু পাটিল জ্যাকবকে বলে আমি ঝেন্ডে স্যারের সাথেই থাকি, আপনারা জাহাজ ঘাটে যান। সবাই মিলে গাড়িতে উঠে জাহাজ ঘাটের দিকে রওনা দেওয়ার সময় তাদের গাড়ি আর স্টার্ট হয় না। এদিকে কিছুক্ষণ পর কার্ল আর ডেভিড বাড়ি আসে। ঝেন্ডে তাদের দুজনকে দেখে তাদের উপর নজর রাখতে শুরু করে। ওয়েটারের কাছ থেকে ড্রিঙ্কস এর বোতল নিয়ে ঝেন্ডে তাদের টেবিলে আসে। সুযোগ বুঝে ডেভিডকে মারতে মারতে বলে পাটিল তাড়াতাড়ি আয়, ওদেরকে ধরে ফেলেছি। কার্ল তাকে আটকাতে গেলে ঝেন্ডে ডেভিডকে ছেড়ে কার্লকে মারতে শুরু
করে আর সেই সুযোগে ডেভিড পালিয়ে যায়। পাটিল বাড়ির বাইরে কার্লের বাইক দেখে সেখানেই দাঁড়িয়ে থাকে। ডেভিডকে বাইকে দেখে আসতে দেখে পাটিল বলে, আজ তো তোকে আলু ভর্তা বানাবো। পাশে পড়ে থাকা এক বালতি মাথায় নিয়ে দৌড়ে গিয়ে ডেভিডকে সেই বালতি দিয়ে ধাক্কা দেয়। এদিকে ঝেন্ডে আর কার্ল তখনও মারামারি করছে, তবে তাদের মারামারি দেখে মনে হচ্ছে মারামারির চাইতে তারা বরযাত্রীর সাথে ডান্সটাই বেশি করছে। এদিকে টিমের বাকি সবাই এসে কার্লকে দেখে সবাইকে একসাথে ঠেসে ধরে। তখনই পাটিল এসে বলে, স্যার এটাকেও ধরে ফেলেছি। ঝেন্ডে পাটিলকে বলে, সাব্বাস, এবার তোমার সন্তানরা বলবে আমার বাবার বুকে সাহস আছে। কিন্তু সমস্যা হচ্ছে এবার কার্লকে নিয়ে মুম্বাই যাবে কিভাবে, কারণ তাদের গাড়ি তো নষ্ট হয়ে গেছে। তখনই বর এসে বলে, স্যার আপনি আমাদের বিয়েতে এত বড় এক দাগি আসামিকে ধরেছেন, আপনার সাথে একটা ছবি তুলতে পারি? ঝেন্ডে বলে, ছবি তুলতে পারো, তবে আমাদের একটা শর্ত আছে। শর্ত হচ্ছে ছবি তোলা শেষে ঝেন্ডে তাদের বরযাত্রীর গাড়ি নিয়ে মুম্বাইতে রওনা দিবে। কালকে নিয়ে মুম্বাইতে রওনা দিয়ে ডেভিডকে পাঠিয়ে দেওয়া হয় গোয়ার লোকাল থানায়। তখনই সিনিয়র অফিসার কল দিয়ে গোয়ার ইন্সপেক্টরকে বলে, মুম্বাই পুলিশ আমাদের এরিয়া থেকে কালকে ধরে নিয়ে যাচ্ছে, ওরা যেন কোনোভাবেই বর্ডার ক্রস করতে না পারে। মুম্বাই যাওয়ার পথে ঝেন্ডে কালকে জিজ্ঞেস করে, তোমার কি আমার কথা মনে আছে? কাল উত্তরে না বললে পাশ থেকে জ্যাকব বলে, 15 বছর আগে ঝেন্ডে স্যারই তোমাকে ধরেছিল। কাল বলে, তাহলে তো আমরা পুরনো বন্ধু। ঝেন্ডে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালে কাল বলে, তাহলে আমার গিফট কই? ঝেন্ডে জিজ্ঞেস করে, কি চাও? কাল বলে, আপাতত গাড়ি থামিয়ে একটু পি করতে দিলেই হবে। ঝেন্ডে বলে, এই গাড়ি একেবারে মুম্বাই গিয়েই দাঁড়াবে। শয়তান কাল গাড়ির ভেতরেই পি করতে শুরু করলে বাধ্য হয়ে ঝেন্ডে গাড়ি থামাতে বলে, কিন্তু পি করতে গিয়ে কাল সবাইকে মেরে পালানোর চেষ্টা করে। তখনই ঝেন্ডে এসে কালকে ধরে ফেলে। সবাই আবারও মুম্বাইয়ের দিকে রওনা দেয়। জ্যাকব বলে, স্যার এতক্ষণে লোকাল পুলিশ আমাদের খোঁজ করা শুরু করে দিয়েছে। ঝেন্ডে বলে, যদি আমরা একবার ওই বর্ডার ক্রস করতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই, কিন্তু কিছু দূর যেতেই গোয়ার বর্ডারে পুলিশের চেকপোস্ট দেখে পাটেল তাড়াতাড়ি গাড়ি থামায়। ঝেন্ডে পাটেলকে বলে, তাড়াতাড়ি বর্ডার ক্রস করো, কিন্তু ততক্ষণে লোকাল ইন্সপেক্টর এসে গুলি করে তাদের গাড়ির টায়ার পাংচার করে দেয়। বাধ্য হয়ে সবাই মিলে কালকে কোলে করে নিয়ে বর্ডার পার করা শুরু করে, কিন্তু ইন্সপেক্টর গুলি করলে সবাই সেখানেই দাঁড়িয়ে যায়। ইন্সপেক্টর বলে, ঝেন্ডে বা ঝেন্ডে যাই হও না কেন, আমি বলেছিলাম না তোমার উপর আমার নজর আছে? কালকে আমি আমার সাথেই নিয়ে যাচ্ছি। কালকে ধরার জন্য হাত বাড়াতেই ঝেন্ডে পাটিলের হাতটা ইন্সপেক্টরের হাতে ধরিয়ে দেয়। কিছু দূর যাওয়ার পরে ইন্সপেক্টর বুঝতে পারে সে আসলে ভুল মানুষকে ধরে ফেলেছে। পাটিলকে ছেড়ে দিলে সে দৌড়ে গিয়ে কার্লের পা ধরে বর্ডার ক্রস করার চেষ্টা করে। ততক্ষণে ইন্সপেক্টর এসে পাটিলকে সরিয়ে দিয়ে কার্লের পা ধরে ঝেন্ডের সাথে টানাটানি শুরু করে দেয়। টানা হেঁচার এক পর্যায়ে সবাই পড়ে গেলে কার্ল দৌড়ে পালাতে শুরু করে। ঝেন্ডে দৌড়ে গিয়ে কার্লকে ধরলেই ইন্সপেক্টর এসে সামলাতে না পেরে দুইজনকে ফেলে দেয়। সবাই উঠে দাঁড়ালেই ইন্সপেক্টর ঝেন্ডে দিকে বন্দুক তাক করে বলে, আমার এলাকার ভেতরে এসে আমি তোমাকে কালকে নিতে দিব না। ঝেন্ডে বলে, ভালো করে তাকিয়ে দেখো, এখন তোমার এলাকা পার করে আমার এলাকায় ঢুকে গেছো। ইন্সপেক্টর বলে, তোমাদেরকে ধরে নিয়ে গেলেও দেখার মতো কেউ নেই। তখনই ডিসিপি সেখানে চলে আসে। এমন নিষ্ঠুর ভয়ঙ্কর অপরাধীকে ধরার জন্য ডিসিপি বলে, তোমাদের নিয়ে আজ আমার গর্ব হচ্ছে। ঝেন্ডে ডিসিপি কে বলে, এই লোকাল ইন্সপেক্টরের কারণেই আজ আমরা বর্ডার ক্রস করতে পেরেছি। এই কথা শুনে জ্যাকব সজোরে হেসে দেয়। জ্যাকবের হাসি দেখে সবাই হা হয়ে তাকিয়ে থাকে। তার মানে এতদিন সে হাসির নামে সবাইকে বোকা বানিয়েছে। কার্লকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় সে ঝেন্ডেকে বলে, একদিন তুমি আমার কারণে ফেমাস হয়ে যাবে। ঝেন্ডে মিশন শেষ করে মুম্বাইতে আসতেই আসল মধুকর ঝেন্ডে গল্পের মধুকর ঝেন্ডের সাথে দেখা করতে আসে। ফাইনালি নিমিতা তার স্বামীকে সুস্থভাবে ফিরে পায়। ঝেন্ডে তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম আর তার উপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখা মানুষটাকে জড়িয়ে ধরে। নিমিতা তাকে আগের মতো দুধ আনতে পাঠায়। সে এলাকায় ফিরেছে দেখে সবাই গর্বে তাকে স্যালুট করে সম্মান জানায়। কাল জেলে গেছে আর এত কঠোর পরিশ্রমের পর ঝেন্ডে তার প্রাপ্য সম্মান পেয়েছে। এতক্ষণ শুনলেন ইন্সপেক্টর ঝেন্ডের গল্প। এবার আমরা বলবো আসল সিরিয়াল কিলারের গল্প। তো এই গল্পে সিরিয়াল কিলারের নাম ছিল কার্ল ভোজরাজ, তবে আসল জীবনে এই নৃশংস নিকৃষ্ট খুনির নাম চার্লস শোভরাজ, যাকে সুইমস্যুট কিলার বা সিরিয়াল কনম্যান বা ধোকাবাজও বলা হয়। চার্লস ছিল 70 দশকের এক ভয়ঙ্কর অপরাধী। তার জন্ম হয় 1944 সালে সাইগনে। বাবা ছিল ইন্ডিয়ান সিন্ধি আর মা ভিয়েতনামি। ছোটবেলা থেকেই চার্লস
প্রতারণা, চুরি আর নানা অপকর্মে অভ্যস্ত হয়ে ওঠে। গোটা ইউরোপ জুড়ে নানা জালিয়াতি আর ডাকাতির পর সে চলে আসে দক্ষিণ পূর্ব এশিয়ায়। এখানে শুরু হয় চার্লসের জীবনের সবচেয়ে কুখ্যাত অধ্যায়। চার্লস মূলত পর্যটকদেরকে টার্গেট করত। প্রথমে তাদের সাথে বন্ধুত্ব করত, তো কখনো কখনো ওষুধ খাইয়ে অজ্ঞান করত। এরপর তাদের হত্যা করে তাদের পাসপোর্ট, টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে তাদের পরিচয় চুরি করে নিশ্চিন্তে ঘুরে বেড়াতো। অনেক সময় চার্লস ভিকটিমদের লাশ সাঁতারের পোশাক মানে সুইমস্যুট পরিয়ে সমুদ্র তীরে ফেলে রাখত, তাই তাকে সবাই সুইমস্যুট কিলার নামে চিনত। ধারণা করা হয় 1972 থেকে 1976 সালের মধ্যে থাইল্যান্ড, ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে সে অন্তত 20 জনকে নির্মমভাবে খুন করেছিল। চার্লস শোভরাজ ছিল অত্যন্ত বুদ্ধিমান আর চতুর। সে তার মায়াবী চেহারা আর মিষ্টি ব্যবহারের ফাঁদ পেতে খুব সহজেই মানুষকে তার জালে ফাঁসাতো। চার্লস পুলিশের চোখ ফাঁকি দিয়ে বহুবার পালিয়ে যায়। একসময় তাকে ভারতে গ্রেফতার করা হলেও জেল থেকে সে আবারও পালিয়ে যায়। পরে অবশ্য সে নেপালে ধরা পড়ে। 2 জন ইউরোপীয় পর্যটককে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেখানে প্রায় 20 বছর জেলে থাকার পরে 2003 সালে মুক্তি পেলেও তাকে আবারও গ্রেফতার করা হয়। 2022 সালে নেপালের সুপ্রিম কোর্ট তার বয়স আর স্বাস্থ্যের অবনতির কারণে তাকে মুক্তি দিয়ে দেয়। বর্তমানে সে ফ্রান্সে বসবাস করছে। চার্লস শোভরাজের জীবন শুধু অপরাধ নয়, বরং এক ভয়ঙ্কর মনস্তত্ত্বের প্রতিচ্ছবি, যেখানে প্রতারণা আর নির্মমতা মিলিয়ে মিশে একাকার হয়েছিল। গল্পে হাসাতে হাসাতে চার্লসের চরিত্রকে দেখালেও আসল জীবনে তার নিষ্ঠুরতা আর নির্মমতা কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারবে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।